বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রিফিক্স সাফিক্সের প্রথম ক্লাসটা করেছি। আজকে আমরা প্রিফিক্স সাফিক্সের দ্বিতীয় ক্লাসটা করব। আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু হবে রুল নাম্বার 6 থেকে। 6 নম্বর রুলস থেকে আমাদের দ্বিতীয় টপিকটা, মানে আজকে দ্বিতীয় পার্টের ক্লাসটি শুরু হবে। তো ঠিক আছে, প্রিয় স্টুডেন্টস, আমরা শুরু করছি। দেখো, রুল 6-এ এখানে আছে প্রিপোজিশনের পরে নাউন হবে। মানে প্রিপোজিশনের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটাকে নাউন হতে হবে। তো আমি তোমাদেরকে বলেছি প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে আমাদের কোন ধরনের প্রিপোজিশন গুলো থাকবে। সাধারণত প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে থাকে আমাদের ইন থাকে, আমাদের উইথ থাকে, উইথ থাকে, থাকে আমাদের উইথআউট, আমাদের উইথআউট থাকবে, আমাদের থাকবে বাই, থাকবে আমাদের ফর। ঠিক আছে, এই এই প্রিপোজিশন গুলো আমাদের প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে। সেরকম একটা প্রিপোজিশন এখানে দেখো, উইথ। উইথ একটা প্রিপোজিশন, তাহলে এর পরের শব্দটা কি হতে হবে? আমাদের নাউন হতে হবে। কিন্তু ব্র্যাকেটে যে শব্দটা আছে হ্যাপি, হ্যাপি শব্দের বাংলা অর্থটা তোমরা অবশ্যই জানো। হ্যাপি শব্দটির বাংলা অর্থ হচ্ছে সুখী। ঠিক আছে না? তাহলে তোমরা এখন দেখো, এই সুখীর পরে একটা নাউন লাগাও, মানুষ। একটা নাউন লাগিয়ে দাও, মানুষ। এখন প্রশ্ন করো, কেমন মানুষ? সুখী মানুষ। তো গতদিন আমি তোমাদেরকে বলেছিলাম কেমন প্রশ্নের উত্তর যেই শব্দটি আসবে সেই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাদের এখানে এই যে সুখী, সুখী এই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই অ্যাডজেক্টিভটাকে নাউন করতে হবে। অ্যাডজেক্টিভটাকে আমাকে নাউন করতে হবে। তো তাহলে দেখো, আমরা হ্যাপি শেষে, হ্যাপি, হ্যাপির শেষে কি আছে? ওয়াই। আমি সাধারণত কিছু টেকনিক দেখাচ্ছি। তো খুব বেশি যে কাজে লাগে তা না, তবে মোটামুটি ক্ষেত্রে কাজে লাগে। দেখো, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম একটা অ্যাডজেক্টিভ আমি তোমাদেরকে বলি, লেজি। লেজিটাও একটা অ্যাডজেক্টিভ। লেজি মানে কি? লেজি মানে হচ্ছে অলস। লেজি মানে, লেজি শব্দটির অর্থ হচ্ছে অলস। ঠিক আছে, তাহলে এখন দেখো, লেজি মিন্স বাংলাটা হচ্ছে অলস। আর তুমি মনে করো যে অলস বালক, অলস, অলস বালক। তাহলে এখন প্রশ্ন করো, কেমন বালক? অলস বালক। তাহলে এই শব্দটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো যদি কোনো শব্দে অ্যাডজেক্টিভ শেষে ওয়াই থাকে, সাধারণত ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই হয়, আর এন ই এস যুক্ত করে সেটাকে অ্যাডজেক্টিভ করতে হয়। সেরকম লেজিটাকেও যদি তোমরা অ্যাডজেক্টিভ করো তাহলে এরকম হবে, লেজিনেস। লেজিটাকেও যদি অ্যাডজেক্টিভ করো তাহলে এটা হবে লেজিনেস। ঠিক আছে, আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। সামিয়া, কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক এই 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 নিয়মের আলোকেই আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, এই নিয়মের আলোকেই আমাদের এই যে এখানে কিভাবে আমাদের হ্যাপি থেকে আমাদের হ্যাপিনেস হলো, কেন হলো? আমাদের এখানে উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে শব্দটা হতে হবে নাউন। কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল কি? অ্যাডজেক্টিভ দেওয়া ছিল। দেওয়া ছিল অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা নাউন বানালাম। হ্যাপির নাউনটা হচ্ছে হ্যাপিনেস। ঠিক আছে, আমরা এবার রুল 7-এ যাব। ঠিক আছে, রুল নাম্বার 7 আলোচনা করব। দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবা।
আচ্ছা দেখো, এখানে আমাদের কি বলেছে, সাবজেক্ট ও অবজেক্ট সর্বদাই নাউন হবে। সাবজেক্ট ও অবজেক্ট সর্বদাই নাউন হবে। এর অর্থ হচ্ছে সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হতে হবে, আর অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হতে হবে। ঠিক আছে? তো যেমন দেখো যে আমাদের এখানে বলা বলেছে যে ট্রুথফুল, ট্রুথফুল ইজ দ্য গ্রেটেস্ট অফ অল হিউম্যান ভার্চুস। এখন দেখো তোমরা সাধারণত বার্বের পূর্বে, সাধারণত বার্বের পূর্বে কিন্তু সাবজেক্ট হয়, তাই না? আর সেন্টেন্সের প্রথমে তো সাধারণত সাবজেক্ট বসে, সেন্টেন্সের প্রথমে সাধারণত সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্টের নিচে এখানে কি দেওয়া আছে? গ্যাপ দেওয়া আছে, সাবজেক্টের জায়গাতে গ্যাপ দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে ট্রুথফুল। তাহলে এখন এখানে তোমরা দেখো যে এই যে এখানে কি দেওয়া আছে, ফুল দেওয়া আছে। তা যেই শব্দের শেষে ফুল থাকে তোমাদেরকে দেখিয়েছি, এই যে যেই শব্দের শেষে ফুল থাকবে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আমি কিন্তু গতদিন তোমাদেরকে বলেছিলাম যে যেই শব্দের শেষে ফুল থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে। এই যে তোমরা খেয়াল করো, দেখো এই যে এখানে কি আছে? ফুল আছে। তাহলে ওই শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে কখনোই বুঝতে পারবে না। সাবজেক্ট হিসেবে অবশ্যই যেটা বুঝবে সেটাকে অবশ্যই নাউন হতে হবে। এটাকে অবশ্যই নাউন হতে হবে। সেটাকে অবশ্যই নাউন হতে হবে। তাহলে এই যে দেখো ট্রুথফুল, ট্রুথফুলটা এখানে আমাদেরকে নাউন হতে হবে। তো সাধারণত কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ফুল থাকে তাহলে সেটাকে নাউন করার জন্য এন ই এস যুক্ত করে সেটাকে নাউন করা যায়। এটা সব সময় হয় না, কিন্তু প্রায় সময় হয়ে থাকে। যেরকম তোমাদেরকে একটা দেখায়, ইউজফুল, ইউজফুল। হ্যাঁ, তাহলে এইটাকে যদি তুমি এখন নাউন করো তাহলে এটাকে হবে ডবল এস যুক্ত করতে হবে, ইউজফুলনেস। বুঝতে পারছো কিভাবে আমরা অ্যাডজেক্টিভটাকে নাউন করে দিলাম? এখন দেখো, আমরা কিন্তু এভাবে বলতে পারি না। ট্রুথফুল কথাটার অর্থ হচ্ছে কি? ট্রুথফুল মানে হচ্ছে সত্যবাদী। সত্যবাদী সকল মানবীয় গুণাবলীর মধ্যে একটি। সত্যবাদী হয় না, সত্যবাদিতা। কথাটা হবে সত্যবাদিতা হচ্ছে সকল মহৎ গুণ, মানে মানবীয় গুণাবলীর মধ্যে সব থেকে মহৎ। কথাটা হবে এরকম ভাবে। তাহলে এই যে ট্রুথফুল থেকে, ট্রুথফুল থেকে এখানে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস কিভাবে হলো? বিষয়টা তাসফিয়া কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নেক্সট তোমাদের যদি কারো সমস্যা হয়, কোনো রুলসটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে সরাসরি আমাকে জানাবা। ঠিক আছে? স্যার এই ট্রুথফুলনেসে এখানে ইজ আপনি বললেন না ভার্ব হিসেবে বসছে। হ্যাঁ, স্যার এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে না হচ্ছে যে মূল ভার্ব হিসেবে বসছে? এটা হচ্ছে মূল ভার্ব হিসেবে বসেছে। যদি কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ ভার্ব থাকে তাহলে সেটাই মূল ভার্ব। ঠিক আছে? স্যার আমরা কখন বুঝবো এটা মূল ভার্ব হিসেবে বসিচ্ছে? আমি তো বলে দিলাম, যদি একটা সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটাই মূল ভার্ব। আমার কথা কি বুঝতে পারছো? হুম। এটাই জি স্যার। আমরা ভার্বের অধ্যায়ে এগুলো বিস্তারিত আলোচনা করব। মনে করো সেন্টেন্সে ইস ছাড়া তো কোনো ভার্ব নেই আর। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটাই এখন মূল ভার্ব। এই যে পরে যদি আরেকটা ভার্ব থাকতো, তার সাথে আইএনজি যুক্ত থাকতো বা ভার্ব যদি থাকতো, তাহলে ইসটা অক্সিলারি ভার্ব হতো, আর ওই পরেরটা হইতো মেইন ভার্ব। ঠিক আছে? হুম। এখন এতটুকুই বলি, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে যে এই যে ভার্ব, এটা নিড হচ্ছে এখানে ভার্ব। নিড মানে প্রয়োজন হওয়া। উই নিড, আমাদের প্রয়োজন হয়। এখানে দেওয়া আছে অ্যাফোরেস্ট। অ্যাফোরেস্ট মানে হচ্ছে বনায়ন করা। অ্যাফোরেস্ট কথাটার অর্থ হচ্ছে বনায়ন করা। তাহলে এখন এই যে দেখো, ভার্বের পরে গ্যাপ আছে। তাহলে ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে তোমার অবজেক্ট হবে। মানে ভার্বের পরে অবজেক্টও হতে পারে। ভার্বের পরে তো অবশ্যই অবজেক্ট হবে, তাই না? এই যে এই এখানে অবশ্যই অবজেক্ট হতে হবে ভার্বের পরে। কিন্তু ভার্বের পরে অবজেক্ট যদি হয় তাহলে অবজেক্টকে কি হতে হবে? অবশ্যই নাউন হতে হবে। কিন্তু ভার্বের পরে তোমার অবজেক্ট নাও বসতে পারে। ভার্বের পরে
অবজেক্ট কিন্তু নাও বসতে পারে। কারণ ভার্বের পরে অবজেক্ট বসবে কি বসবে না, সেই ক্ষেত্রে একটু কিছু কথা বলতে চাই। ওই ভার্বকে এখন তোমাকে প্রথমে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে কাকে এবং কি দ্বারা। তোমরা কাকে কি দ্বারা তো জানো যে কাকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কাকে কি দ্বারা যদি প্রশ্ন করো তাহলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, এটা তো জানোই। তাহলে এখন দেখো প্রশ্ন করো। প্রশ্ন কাকে কি দ্বারা প্রশ্ন করা যায় কিনা আগে দেখো। উই নিড, আমাদের প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়। তাহলে আমাদের কি প্রয়োজন হয়, কি দ্বারা এই নিডটাকে প্রশ্ন করা যাচ্ছে। তার মানে অবশ্যই এখানে অবজেক্ট হবে এবং এই অবজেক্টটাকে অবশ্যই নাউন হতে হবে। তাহলে এখন প্রশ্ন করো। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার কখন প্রশ্ন করা যাবে না। দেখো আমি এমন একটা বার বলি যেখানে এই কাকে কি দ্বারা তুমি প্রশ্ন করতে পারবে না। কারণ আমি যদি বলি যে আই আই গো, আমি যাই, তাহলে এখন এই গো ভার্বটাকে তুমি কাকে কি দ্বারা প্রশ্ন করতে পারবে না। কাকে যাই কি যাই প্রশ্ন তুমি করতে পারবে না। এই গোটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়, দেখো, গোটাকে প্রশ্ন করা যায় কোথায় দ্বারা। কি দ্বারা প্রশ্ন করা যায়, কোথায় দ্বারা। প্রশ্ন করো যে কোথায় যায়, এই কোথায় দ্বারা প্রশ্ন করতে পারবা। তাহলে আমি তোমাদেরকে গতদিন শিখিয়েছিলাম তোমার কখন কোথায় কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেই উত্তরটা হবে একবার, মনে আছে? গতদিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হবে একবার। তাহলে আমরা যেহেতু কি দ্বারা এই বারটাকে প্রশ্ন করতে পেরেছি, তাহলে এরপরে হবে অবশ্যই তোমার নাউন হবে, অবশ্যই অবজেক্ট হবে, আর অবজেক্ট অবশ্যই নাউন হবে। বুঝতে পারছো? অর্থাৎ বারটাকে যদি কাকে কি দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে বুঝতে হবে যে এরপরে অবজেক্ট হবে এবং অবজেক্টটাকে অবশ্যই নাউন হতে হবে, কারণ আমরা সূত্র দিয়েই বলেছি সাবজেক্ট টু অবজেক্ট সর্বদাই নাউন হবে। মানা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন দেখো, এই জন্য আমাদের এই অ্যাফোরেস্ট শব্দের অর্থ, শব্দটাকে, অ্যাফোরেস্ট এই শব্দটাকে আমাদের এখন নাউন করে দিতে হবে। যদি অ্যাফোরেস্ট শব্দটাকে আমরা নাউন করে দিই তাহলে হবে অ্যাফোরেস্টেশন। অ্যাফোরেস্টেশন মানে হচ্ছে বনায়ন। অ্যাফোরেস্ট মানে হচ্ছে বনায়ন করা, আর অ্যাফোরেস্টেশন এই কথাটার অর্থ হচ্ছে বনায়ন। বুঝতে পেরেছো? স্যার এটা কোথা থেকে আসলো? বুঝিনি, ওইটা বলো তো। হচ্ছে সনের আগে একটা এ নাই, ওইটা কোথা থেকে আসলো স্যার? এটা এই হ্যাঁ, না অ্যাফোরেস্টেশন হচ্ছে। বানানটাই হচ্ছে এরকম। ও আচ্ছা। এই শব্দটাই বানানটাই এরকম, স্পেলিংটাই এরকম। আচ্ছা, নেক্সট দেখো, ইন্ডাস্ট্রি ব্রিংস হ্যাপিনেস। তাহলে আমাদের এই যে এখানে কি আছে, এখন ব্রিংস আছে না, ব্রিংস, ইন্ডাস্ট্রি ব্রিংস হ্যাপিনেস, এখানে কিন্তু আমাদের ব্রিংস আছে। তাহলে ব্রিংস মানে কি, ব্রিংস মানে আনয়ন করা, আনা। তার এখন প্রশ্ন করো কাকে কি তারা প্রশ্ন করো করতে পারবা, কিন্তু দেখো কি আনে, কি আনে, পুরস্কার, এখানে কিন্তু প্রশ্নটা করা যায়। ঠিক আছে না, কি আনে, এখানে কিন্তু প্রশ্নটা করা যায়। তাহলে অবশ্যই যেহেতু প্রশ্ন করা যায় কি দ্বারা, তাহলে এরপরে অবজেক্ট হবে এবং অবজেক্টটাকে নাউন হতে হবে। তো এখানে কি দেওয়া আছে, হ্যাপি দেওয়া আছে। হ্যাপি শব্দটা কি, হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ। হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে লাস্টে কি আছে, ওয়াই। তাহলে ওয়াই যদি থাকে তাহলে সেটাকে, যে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে সেটাকে নাউন করে দেওয়া, তো তোমাদেরকে শিখিয়ে দিলাম যে ওয়াই তুলে দেখিয়ে দিবা, আই করে দিবা, আর এন এস যুক্ত করে দিবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। স্যার তাহলে সাবজেক্ট প্রিভিয়াস তো দেখি অনেক কিছু মানে মুখস্থ করতে হচ্ছে, তাই না? মানে শব্দগুলাও তো, হ্যাঁ, শব্দগুলো কিছু মানে মুখস্থ। এই যে হ্যাঁ হ্যাঁ অ্যাফোরেস্ট আপনি বললেন, হ্যাঁ আমার হ্যাঁ তো মানে মুখস্থ না থাকলে তো বুঝতে পারতাম না অ্যাফোরেস্টেশন এখানে বসবে। মানে এই হ্যাঁ জিনিসটা তো হ্যাঁ, মুখস্থ থাকতে হবে, তাই না? মুখস্থ থাকতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা এগুলোর অর্থ এমনিতেই পারবো। আমি এই কথাটা বললাম না যে প্র্যাকটিস করতে করতে তোমরা অর্থগুলো পারবা। তুমি আমার এই কথার উপর বিশ্বাস রাখো, তোমরা অবশ্যই দেখো পারবা। আমরা রুলস পড়তেছি, হ্যাঁ, রুলস পড়ে আমার এই যে শিটে দেখো কিছু প্র্যাকটিস আছে, এই যে এই 10টা প্র্যাকটিস অর্থ সহকারে পড়লে বাকিগুলো 90% পারবা। আর তারপরে তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমরা যত প্র্যাকটিস করব ততই আমরা পারবো, সমস্যা হবে না। হ্যাঁ, অনেক মজার একটা সাবজেক্ট এবং এখানে অনেক কিছু শেখা যায়।
তো এই রুলসে কোনো কি সমস্যা আছে? রুল 7-এ কোনো সমস্যা আছে কি তোমাদের? বুঝতে পারোনি জি না। এরকম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রুল 8-এ চলে গেলাম, হ্যাঁ। তোমাদের ওখানে কিছু কথা হচ্ছে, একটু সাউন্ডটা অফ করে দিতে হবে, রেকর্ড হচ্ছে তো, ওই কথাগুলো রেকর্ডে চলে আসবে। আচ্ছা দেখো, এখানে আছে বিভার। বিভার্বের পর অ্যাডজেক্টিভ হবে। তাহলে বিভার্ব গুলো কোনগুলো, এগুলো আমরা একটু দেখি। বিভার্ব গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিন। এগুলো হচ্ছে বিভার্ব। ঠিক আছে, এই বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এই রুলসটা মুখস্থ রাখতে হবে। রুলস কিন্তু সবগুলোই মুখস্থ রাখতে হবে। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখো, এই যে ইজ হচ্ছে কি বিভার্ব। বিভার্ব গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং। তাহলে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, এখানে দেওয়া কি থাকবে? শ্যাল বি উইল বিও তো বিভার্বের অংশ না? আহ, এই প্রশ্নের উত্তরটা পরে দেই, হ্যাঁ। শ্যাল আচ্ছা। বি, শ্যাল বি যদি তুমি বলো, হ্যাঁ, এখানে নিয়মটা হচ্ছে কি, এই যে তুমি বলছো শ্যাল বি, সাবজেক্ট রিলিভেন্ট প্রশ্নটা করলে একটু ভালো হয়, হ্যাঁ। এটা আরেকটা প্রশ্নের মধ্যে চলে গেল আর কি। তাহলে এই যে শ্যাল বি, শ্যাল বি হলো, শ্যাল বি অর্থাৎ আমরা বিভার, এটাও কি, এটাও একটা বিভার। কারণ আমরা এই ভার্ব গুলোর নামকরণ করে থাকি শেষের অংশ অনুসারে। আমার কথা কি বুঝতে পারছো? এটা শেষে কি আছে, এই যে বি আছে, বিটাও কিন্তু বিভার। বুঝতে পারছো? হুম। এই যে শেষে কি আছে, বি আছে। অর্থাৎ আহ, তোমার অক্সিলারি ভার্ব যতগুলো হবে, এক তিনটা চারটা মিলে যদি একটা অক্সিলারি ভার্ব হয়, দুই তিনটা মিলে যদি একটা অক্সিলারি ভার্ব হয়, তাহলে শেষে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা মোতাবেকই ওই সম্পূর্ণ অক্সিলারি ভার্বগুলোর নাম হবে। সেই মোতাবেক শ্যাল বিটাও হচ্ছে বিভার। ঠিক আছে, আমরা এত দূর না যাই, এটা একটু অ্যাডভান্স আলোচনা, পরে করবো এটাকে। প্রশ্ন করলে আবার উত্তর না দিলে ভালো লাগে না আমার, এই জন্য দিয়ে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বিভার। তাহলে এই বিভার্বের পরে, বিভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ হতে হবে। আর দেওয়া থাকবে কি জানো? দেওয়া থাকবে সাধারণত নাউন দেওয়া থাকবে, এটা প্রায় নিশ্চিত যে দেওয়া থাকবে নাউন, সেটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ। তাহলে কেয়ার কথাটার অর্থ হচ্ছে যত্ন। কেয়ার কথাটার অর্থ হচ্ছে যত্ন। এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে কেয়ারফুল। ঠিক আছে, এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে কেয়ারফুল। তাহলে আয়ান ইজ কেয়ারফুল অ্যাবাউট হিজ ফিউচার। আয়ান তার ভবিষ্যৎ নিয়ে তোমার যত্নবান। ওকে, সতর্ক, এরকম। তো ভাই এটা আরেকবার একটু বলেন তো। আমি বললাম যে এই যে বিভার্বের পরের শব্দটা অ্যাডজেক্টিভ হবে। তাই এই যে কেয়ারটা হচ্ছে নাউন, কেয়ার শব্দটা হচ্ছে নাউন। কেয়ার অর্থ হচ্ছে যত্ন। ঠিক আছে, কেয়ার শব্দটার অর্থ হচ্ছে যত্ন, যত্ন। কেয়ারটা হচ্ছে নাউন। এই কেয়ারের অ্যাডজেক্টিভটা হচ্ছে কেয়ারফুল। ঠিক আছে, এই যে বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে, যার কারণে অ্যাডজেক্টিভ করে দিলাম। এবার কি ক্লিয়ার হয়েছে মানা? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারে নেক্সট, রুল নাম্বার 9। তোমাদের কারো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা কিন্তু। সবার প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করলে আমি বিরক্ত হই না, খুশি হই এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এবার দেখো, প্রিন্সিপাল ও অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। তাহলে এখন দেখো, এই যে কাম একটা ভার্ব, আর এই যে এখানে উইল, উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা সংক্ষিপ্ত করে এবি বলি। এটা অক্সিলারি ভার্ব, দুটার মাঝখানে কি হবে, অ্যাজ এ অ্যাডভার্ব হবে। দুটার মাঝখানে অ্যাডভার্ব হবে। কিন্তু এই গ্যাপের মাঝখানে দেওয়া কি থাকবে জানো? গ্যাপের মাঝখানে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভ। কি দেওয়া থাকবে? গ্যাপের মাঝখানে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব এবং এই প্রিন্সিপাল ভার্বের মাঝখানে, প্রিন্সিপাল ভার্বের মাঝখানে দেওয়া থাকবে অ্যাডজেক্টিভ।
সেটাকে করে দিতে হবে অ্যাডভার্ব। ঠিক আছে? এবং আমাদের নিশ্চিত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব ছাড়া আর কিছুই বুঝতে পারে না, অবশ্যই অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে দেওয়া থাকবে কি অ্যাডজেক্টিভ, সেটাকে অ্যাডভার্ব করে দিতে হবে। এ তোমরা তো জানো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে অ্যাডজেক্টিভের শেষে যদি তোমরা এল ওয়াই যুক্ত করো তাহলে সেটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে? এই যে সার্টেনের শেষে আমরা এল ওয়াই যুক্ত করে দিলাম, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছো রুলসটা? রুলসটা হচ্ছে প্রিন্সিপাল ও অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। তাসফিয়া, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আনিকা, কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আরেকবার আরেকটা প্রশ্ন করে দিচ্ছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বটা একটু ভালো করে বুঝে বলেন স্যার। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে প্রধান ভার্ব, যে ভার্বটা হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, ওটা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে। যেরকম দেখো, এরকম কিন্তু বলতে পারি আমরা, আই কাম, এইভাবে বলতে পারি। আবার আমরা এইভাবেও বলতে পারি যে আই উইল কাম, আমি আসবো। ঠিক আছে? মানে এখানে দেখো, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব ছাড়াও অর্থ প্রকাশ করতে পারছে, কাম পারতেছে কিন্তু। আই কাম, আমি আসি। কিন্তু এখানে কামটা তুমি বাদ দাও, আই উইল। আই উইল কিন্তু কোনো অর্থ, এই আশার অর্থ কি আর পূরণ করতে পারবে? মানে অর্থ কি প্রকাশ করতে পারবে? পারবে না। ঠিক আছে? আর অক্সিলারি ভার্বটা তোমরা এই টেন্সের স্ট্রাকচারটাকে মোটামুটি একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। টেন্সের স্ট্রাকচারগুলোকে ফলো করো। ওখানে অক্সিলারি ভার্ব তোমরা তো তোমাদেরকে লিখিয়ে দেওয়া আছে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব, তারপরে যে ভার্বগুলো তোমরা বসাও সেই ভার্বগুলি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হয়েছে। অক্সিলারি ভার্বগুলো তোমরা চিনলেই কিন্তু প্রিন্সিপাল ভার্বটা অটোমেটিকলি চিনতে পারবা। অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে? তারপর তোমার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে অক্সিলারি। ঠিক আছে? বহুল প্রচলিত অক্সিলারি। আর প্রিন্সিপাল ভার্বের স্যার শেষ নেই। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বলো। যে ভার্ব দ্বারা অর্থ প্রকাশ হয় সেই ভার্বকে কি প্রিন্সিপাল ভার্ব ভার্ব বলে? যে ভার্ব অক্সিলারি ভার্বের সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর যে ও ভার্ব আচ্ছা। যে ভার্ব যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের তোমার সহযোগিতা ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকে অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব প্রিন্সিপাল মানে কি প্রধান, প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে যে অক্সিলারি ভার্বগুলো আবার নিজেরাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেরকম অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আবার তোমার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেরকম আমি যদি বলি তোমার হ্যাভ আই হ্যাভ আ খ্যাট, আমার একটি বিড়াল আছে। তাহলে এখানে এটা ছাড়া কি আর কোনো ভার্ব আছে দেখো? তাহলে এখানে এই হ্যাভটাই প্রিন্সিপাল ভার্ব। বুঝতে পারছো? এই হ্যাভটাই এখানে প্রিন্সিপাল ভার্ব। আবার আমি যখন বললাম যে আই হ্যাভ, আমি বললাম আই হ্যাভ আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে এখানে কিন্তু হ্যাভ এর পরে একটা ভার্ব আছে। ঠিক আছে? তাহলে এখানে হ্যাভ এখন অক্সিলারি ভার্ব হয়ে গেছে, আর এই ইটটা হয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব। এবার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে আমি তারপরে আবারও বুঝিয়ে দেবো। স্যার যদি বলা হয় হি হ্যাজ বিন রিডিং, তাহলে এখানে ভার্ব কোনটা স্যার? যদি বলা হয় যে হি হি হ্যাজ, হ্যাজ বিন হ্যাঁ, রিডিং। হি হ্যাজ বিন রিডিং, এই জন্য তো প্রথমে তোমাদেরকে আমি টেন্স করাতেছিলাম। হি হ্যাজ বিন রিডিং, এই হ্যাজ বিনই তো অক্সিলারি ভার্ব। টেন্সের স্ট্রাকচারে কি বলে দেওয়া আছে না যে এ তোমার অক্সিলারি ভার্বটা কোনগুলো? হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান উইথ আইএনজি।
ভার্ব ওয়ান যেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে এটাই প্রিন্সিপাল ভার্ব। এই হ্যাজ বিনটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো টেন্সের স্ট্রাকচার গুলো দেখো, হ্যাভ বিন হ্যাজ বিনকেই অক্সিলারি ভার্ব হিসেবে আমি দেখিয়ে দিয়েছি। টেন্সের স্ট্রাকচারটা ভালো করে পড়ো। এগুলো স্যার মানে এইটার মধ্যে বিন নাকি শুধু ভার্ব, মূল ভার্ব? বিন মূল ভার্ব কে বলছে? আমাকে একটা স্যার বলছে, স্যার হচ্ছে যে আচ্ছা একটা রিসেন্ট স্যার। স্যার, যে স্কুলে পড়াইছে। আচ্ছা আচ্ছা, কাজ না থাকলে কিভাবে হবে? ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি একটু কথা বলি। যে স্যারে বলুক, কোনো স্যারের নাম ধরে বলার দরকার নেই, হ্যাঁ। স্যার এই ভিডিও অনেকে দেখবে, স্যারের নামটা জানলে এটা একটু খারাপ হয়ে গেল, হ্যাঁ। প্লিজ তোমরা কোনো স্যারের নাম ধরে কোনো কথা যেটা বলেছেন উনি হয়তো বুঝতে পারেননি, যার কারণে বলেছেন, বা তোমরা ভুল শুনেছো এরকম। ঠিক আছে, তোমরা কি এখন প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব ক্লিয়ার হয়েছে সেটা বলো। জি স্যার। আচ্ছা, তো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, রুল 10 দেখো। দেখো এখানে বলছে ইনফিনিটিভ টু এরপর ভার্ব ওয়ান হবে। তাহলে ইনফিনিটিভ কি আসলে সেটা আমি তোমাকে বলি। দেখো ইনফিনিটিভ কথাটার অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। হ্যাঁ, মানে টুর পরে ভার্ব ওয়ানটাই হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, বা ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টুর পরে ভার্ব ওয়ান। ইনফিনিটিভ টুর অর্থ হচ্ছে সাধারণত বোঝায় কোনো উদ্দেশ্য অর্থে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই লাইনটা পড়ি আগে, যে ইউ মাস্ট ইনভেস্টিগেট অ্যাগেইন। বলা আছে ইউ মাস্ট ইনভেস্টিগেট অ্যাগেইন, তুমি অবশ্যই এটি আবারও তদন্ত করবে। এখন এই তদন্তটা আমরা কেন করব? এখানে বলছে টু দা মেটার, আর এখানে দেওয়া আছে কি শিওর। টু শিওর দা ম্যাটার হয় না, কারণ এই যে টুর পরে ভার্ব হবে এবং একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে তুমি এই বিষয়টি আবারও তদন্ত করবে। ঠিক আছে, তাহলে আমরা এই টুর পরে ভার্ব ওয়ান করব। তাহলে শিওর কি এখন ভার্ব ওয়ান করলাম, এন শিওর। শিওরটা কি ছিল? অ্যাডজেক্টিভ। শিওর মানে নিশ্চিত। তাহলে তুমি প্রশ্ন করো, আমি ধরে নিলাম যে নিশ্চিত সংবাদ, নিশ্চিত সংবাদ ধরে নিলাম। আর প্রশ্ন করো কেমন সংবাদ? আসছে যে নিশ্চিত সংবাদ। কেমন দ্বারা প্রশ্ন করে আসছে, এই শব্দটা ছিল অ্যাডজেক্টিভ। শব্দটা ছিল শব্দটা ছিল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেই অ্যাডজেক্টিভটাকে আমরা ভার্ব করে দিলাম। তাহলে শিওরের ভার্বটা হচ্ছে এনশিওর। ঠিক আছে, তাহলে টু এনশিওর দ্য ম্যাটার ইউ মাস্ট ইনভেস্টিগেট অ্যাগেইন। বুঝতে পেরেছো? হিমা বুঝতে পেরেছেন? স্যার তো বুঝে দেন। আচ্ছা ঠিক আছে, আমাদের বলা হচ্ছে ইনফিনিটিভ টু এর পর ভার্ব ওয়ান হবে। তাহলে ইনফিনিটিভ টু, এই দেখো এইটা হচ্ছে টু, এরপরে ভার্ব ওয়ান দরকার, কিন্তু শিওর এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভকে আমি ভার্ব করে দিলাম। শিওরের ভার্বটা হচ্ছে এনশিওর। এই এতটুকুই। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। মানে টু এর পরে ভার্ব ওয়ান হবে, ইনফিনিটিভ টু এর পরে ভার্ব ওয়ান হবে। তো এটা হচ্ছে টু, তাহলে এরপরে একটা ভার্ব ওয়ান দিতে হবে, যার কারণে আমরা এখানে এনশিওর করলাম, শিওর থেকে এনশিওর করলাম। শিওর অ্যাডজেক্টিভ আর এনশিওর হচ্ছে ভার্ব। আচ্ছা এরপরে দেখো, এখানে কি বলছে, সাবজেক্টের পর গ্যাপ থাকলে ভার্ব হবে। মানে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে ভার্ব হবে।
যেমন আসো, দেখো আমাদের যে ট্রিস, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে এরকম গ্যাপ দেওয়া আছে, হ্যাঁ, এরপরে গ্যাপ দেওয়া আছে, এবং এই গ্যাপের শেষে এইবার শব্দটার শেষে কি আছে দেখো, জি টি এইচ আছে। তাহলে এখন দেখো এই যে জি টি এইচ থাকলে কি হয়, নাউন হয়। এটা হচ্ছে একটা নাউন সাফিক্স, জি টি এইচ আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এটাকে আমাদের বার্ব করতে হবে। তাহলে আমরা জানি স্ট্রেংথ কথাটার অর্থ হচ্ছে, স্ট্রেংথ কথাটার অর্থ হচ্ছে শক্তি। আর এই স্ট্রেংথের বার্ব ফর্ম হচ্ছে স্ট্রেনে দেন। স্ট্রেংথের বার্ব ফর্ম হচ্ছে স্ট্রেনে দেন, স্ট্রেনে দেন। ঠিক আছে, যার কারণে আমরা স্ট্রেন থেকে এটাকে স্ট্রেনে দেন করলাম। ট্রিস মানে কি, বৃক্ষ, বৃক্ষরা স্ট্রেনে দেন, শক্তিশালী করে দা সয়েল, মাটিকে শক্তিশালী করে, বৃক্ষ মাটিকে শক্তিশালী করে। আর আমার এটা ছিল হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে আমার ভার্ব দরকার। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, এই স্ট্রেংথ শব্দটা দেওয়া আছে নাউন, এই নাউনকে আমরা করে দিলাম এখানে ভার্ব করে দিলাম। তাহলে স্ট্রেংথটাকে আমরা করে দিলাম স্ট্রেনে দেন। ট্রিজ স্ট্রেনে দেন দা সয়েল। এখন তোমাদের প্রশ্ন হতে স্যার এটা বুঝবো কিভাবে, এটা ভার্ব থেকে এরকম অনেকগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ধীরে ধীরে আমরা বুঝে যাব। ঠিক আছে, এখন শুধু তোমাদের কাজটা হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্ব বসে, এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কনফার্ম করো। সামিয়া কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু কোশ্চেন করতে হবে। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবারে আমাদের 12 নম্বর রুলসটাতে যাই। এটা আমাদের শেষ রুলস। এগুলোর মূলত পক্ষে অনেক রুলস আছে, কিন্তু আমি শর্টকাট করে নিয়ে এসেছি। দেখো এখানে বলছে কি, কনজাংশনের উভয় পাশে সমজাতীয় ওয়ার্ড হবে। কনজাংশনের উভয় পাশে সমজাতীয় ওয়ার্ড হবে। তাহলে কনজাংশনের উভয় পাশে যদি সমজাতীয় ওয়ার্ড হয়, এই কথাটার অর্থ কনজাংশন গুলো কি কি, সাধারণত কনজাংশন গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, খুবই কমন কনজাংশন, এই অ্যান্ড, অর এবং বাট, এই তিনটা হচ্ছে বহুল প্রচলিত কনজাংশন। ঠিক আছে, এবং প্রেফিক্স সাফিক্সে এই কনজাংশন ছাড়া অন্য কনজাংশন থাকবে না, এটা মনে রেখো। অ্যান্ড, অর, বাট, তাহলে এগুলোর উভয় পাশে একই জাতীয় শব্দ হবে, সমজাতীয় শব্দ হবে। যেরকম দেখো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার এখানে, অ্যান্ড দেওয়া আছে। তাহলে এই পাশে কি দেওয়া আছে দেখো, ফিজিক্যালি। তাহলে যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে, তাহলে সেটা সাধারণত কি হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে, সাধারণত সেটা হবে অ্যাডভার্ব। আবার সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, কিন্তু এখন তোমাকে দেখতে হবে যদি নাউনের শেষে এল ওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। যেরকম দেখো, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। ফ্রেন্ড কি, ফ্রেন্ড হচ্ছে নাউন, বন্ধু। ঠিক আছে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে। এটার শেষে যদি আমরা এল ওয়াই যুক্ত করি, তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এবারে আহ, দেখো তোমার মেন্টাল, এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মেন্টাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এখানে ফ্রেন্ড এটা কি ছিল, নাউন। ফ্রেন্ড ছিল কি, নাউন। এল ওয়াই যুক্ত করে, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি আবার আমরা এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন মেন্টাল, মেন্টালটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন মেন্টাল অ্যাডজেক্টিভ, এই যে শেষে কি আছে, এল আছে। তাহলে এটার সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো এটা হবে অ্যাডভার্ব। এটা কি বোঝা গেছে? এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাসফিয়া বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে নাউনের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ।
ঠিক আছে। আর যদি আমরা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে। তাহলে এখানে আসেন, এই দেখেন মনে করেন এটা হচ্ছে অ্যান কনজাংশন। এই পাশে কি হয়েছে দেখেন, এই পাশে আছে কি আমার অ্যাডভার্ব আছে, এই পাশে আমাদের অ্যাডভার্ব আছে। তাহলে এই পরের শব্দটা কিন্তু অ্যাডভার্বই হবে। আমি একবার উত্তরই করে দিয়েছি, ঠিক আছে। মেন্টাল থাকতো হয়তো মেন্টাল, তাহলে আমি করে দিয়েছি মেন্টালি। বা এই পাশে যদি মেন্টালি থাকতো, এই পাশে যদি তোমার ফিজিক থাকতো, তাহলে এটা হচ্ছে ফিজিক্যালি হতো, হ্যাঁ, এরকম। তারপরে এই যে এখানে এখানে দেখেন যে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষির উপর নির্ভর করে। এই যে অরটা হচ্ছে কি কনজাংশন, দেখেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। যদি এই পাশে যদি ডিরেক্ট থাকতো, ঠিক আছে, আমরা দেখতাম যে এই পাশে কি আছে ইনডিরেক্টলি, তাহলে এটাকে আমরা ডিরেক্টলি করে দিতাম। এই পাশে যদি ডিরেক্টলি থাকতো আর এই পাশে যদি ইনডিরেক্ট থাকতো শুধু, তাহলে আমরা দেখতাম যে এই পাশে কি আছে অ্যাডভার্ব আছে, তাহলে এটাও অ্যাডভার্ব হতে হবে। ঠিক আছে। তাহলে এটা হবে ইনডিরেক্টলি, এরকম। নাউন থাকলে নাউন হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে, এরকম। মানে কনজাংশনের উভয় পাশে একদম সমজাতীয় শব্দ হতে হবে। এই পাশে নাউন থাকলে নাউন, উভয় পাশে নাউন। অ্যাডজেক্টিভ থাকলে দুই পাশে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব থাকলে দুই পাশে অ্যাডভার্ব। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা আজকে কয়টা রুল শিখতে পারলাম একবার একটু রিভিউ দিয়ে নেই, হ্যাঁ, আপনাদের। তো আমরা রুলস 6 থেকে আজকে আমরা আলোচনা করেছি। রুলস 6-এ প্রথমেই আমাদের রুলস 6-এ আমাদের প্রথমেই কি ছিল, প্রথমেই ছিল প্রিপোজিশনের পরে নাউন হবে একটা রুলস। রুল 7-এ আমরা পড়লাম সাবজেক্ট ও অবজেক্ট সর্বদাই নাউন হবে। রুল 8-এ আমরা পড়লাম বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। তারপরে আমরা রুল 9-এ পড়লাম প্রিন্সিপাল ও অক্সিলারি ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হবে। তারপরে আমরা রুল 10-এ পড়লাম যে ইনফিনিটিভ টুর পরে ভার্ব ওয়ান হবে এখানে। তারপরে 11 নম্বরে আমরা পড়লাম সাবজেক্টের পরে গ্যাপ থাকলে ভার্ব হবে। তাই আমরা এই যে স্ট্রেন থেকে এখানে স্ট্রেনে দেন করে দিয়েছি। এরপরে আমরা পড়লাম যে কনজাংশনের উভয় পাশে সমজাতীয় ওয়ার্ড হবে, উভয় পাশে সমজাতীয় ওয়ার্ড হবে। তো ঠিক আছে, এই ছিল বার্তা কক্ষে তোমাদের জন্য সর্বশেষ সংবাদ। তোমরা এখন এই ভিডিওটা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, নোট করো। আর যদি কোনো সমস্যা থাকে, আগামীকাল ক্লাস সন্ধ্যা 7টায় তোমাদের ক্লাস হবে। অবশ্যই সেই ক্লাসের পূর্বে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। আর এইচডব্লিউ গুলো কিন্তু অবশ্যই আমাকে তোমরা জমা দিয়ে দেবা। ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে। প্রেফিক্স সাফিক্সের প্র্যাকটিস ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি এইচডব্লিউ? এই শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আর রুলস গুলো মুখস্থ করা।